দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলি, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, আনন্দে আছো। অনেকদিন তোমাদের সমাজ চলছিল, তাই না? বিরক্তিকর, জানি না। শেষের দিকে দেখছি যে ভিউয়ার্স কমে যাচ্ছে, হয়তো গ্রামার ব্যাকরণ ভালো লাগছে না। আজকে আমরা একটা গদ্য নিয়ে আলোচনা করি। পরবর্তী যে গদ্যটা আমাদের পড়তে হবে, হারিয়ে যাওয়া কালীকলম। লেখক শ্রীপান্থ, যদিও এটা ছদ্মনাম, প্রকৃত নাম নিখিল সরকার। তার আরো একটি ছদ্মনাম আছে, দৌবারিক। নিখিল সরকার মূলত প্রাবন্ধিক এবং সাংবাদিক। জন্ম 1 মে 1932, ঘটনা বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুর। কর্মজীবন শুরু হলো কলকাতার একটি বিখ্যাত পত্রিকা, সংবাদ পত্রিকা, দৈনিক পত্রিকা, সেটা হচ্ছে যুগান্তর। পরবর্তীকালে আনন্দবাজারে যোগ দিলেন অ্যাসোসিয়েট এডিটর পদে। আরো পরে আনন্দবাজারের একটি বিভাগ, তোমরা সোমবার দেখবে আনন্দবাজারে কলকাতার কর্চা থাকে, সেই কলকাতার কর্চা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হলেন পরবর্তীকালে। তিনি যে একজন সাংবাদিক হিসেবে একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে লেখকের প্রত্যক্ষ যোগাযোগ ঘটেছে সাংবাদিক হিসেবে। নানান ঘটনা, সেটা সমাজের, রাষ্ট্রের, জাতির, আন্তর্জাতিক সমস্ত পর্যায়ে নানান ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সুযোগ ঘটেছে। এবং সেই যে অভিজ্ঞতা লব্ধ বিষয় তিনি কি করেছেন, বিশ্লেষণী দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। লেখাগুলো এভাবেই তার বিশ্লেষণী দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে উঠত এবং সেটা তিনি পরে পাঠকের সঙ্গে ভাগ করে নিতেন। কলকাতার লৌকিক জীবন, কলকাতার সামাজিক ব্যবস্থা, সেখানকার সংস্কৃতির বর্ণনা ছিল তার রচনার প্রধান বিষয়বস্তু। দেখো, আমরা যে প্রবন্ধটা পড়লে বুঝতে পারবো যে অনেক তথ্য আছে, কিন্তু রচনা তথ্য ভার বহুল হয়ে ওঠে, অনেকটাই লঘু এবং স্নিগ্ধ। কি করেছেন তিনি এর জন্য? প্রয়োজনে তিনি লোকজীবনের নানান প্রবাদ প্রবচন, লোককথা, মানুষের মুখে মুখে ফেরা বিভিন্ন প্রবাদ প্রবচনের মতো শব্দ ব্যবহার করেছেন, বহুল প্রচলিত শব্দ ব্যবহার করেছেন। লেখা প্রাঞ্জল হয়ে উঠেছে। উনিশশো 1978 সালে পুরস্কার পেলেন, আনন্দ পুরস্কার। আমাদের যে লেখাটি, তার উৎস হারিয়ে যাওয়া কালী কলম
ও মন। তোমরা এটাই মনে রাখবে, কোনো কোনো বইতে আছে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। দরকার নেই, তোমরা এই উৎস হিসেবে এটাই লিখবে, হারিয়ে যাওয়া খালি কলম ও মন। প্রবন্ধটির দুটি অংশ। প্রথমে লেখকের ব্যক্তিগত জীবনের কালি কলম এগুলো তৈরি এবং ব্যবহারের অভিজ্ঞতা, দোয়াতের অভিজ্ঞতা, কত রকমের দোয়াত, কি ধরনের দোয়াত ব্যবহার করতেন, মাটির দোয়াত। আর দ্বিতীয় অংশে আছে কালি কলম এবং দোয়াতের উদ্ভব ও ব্যবহারের ইতিহাস, দুটো পর্যায়ে। আমরা প্রবন্ধটার প্রথম অংশটা, প্রথম ক্লাসটাতে আজকে আলোচনা করব। লেখক প্রবন্ধটির অবতারণা করেছেন আধুনিক যুগে কম্পিউটারের প্রভাবে কাগজ কলম এবং দোয়াতের ব্যবহার কেমন ভাবে হারিয়ে যেতে বসেছে। প্রবন্ধের শুরু করেছেন এই ভাবনা দিয়ে যে কম্পিউটার কিভাবে গ্রাস করে নিচ্ছে কালি কলম কাগজ দোয়াতকে। এভাবে তিনি এই কথাই ব্যক্তিগত কথাগুলো বলতে গিয়ে তিনি কলমের অতীত ইতিহাস তুলে ধরেছেন এবং সেটা সরস ভঙ্গি, ভালো লাগবে, মানে মনে হবে না কোথাও যে তথ্য ভারবহুল করে তুলছেন। তথ্য নির্ভর প্রবন্ধটি কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতির ছোঁয়ায় এত প্রাণময় এবং জীবন্ত হয়ে উঠেছে যে তোমাদের পড়তে ভালো লাগবে, খুব সরস। পাঠক ভারাক্রান্ত হয়ে উঠবে না, পাঠকের মন ভারাক্রান্ত হয়ে উঠবে না। আসি আমরা প্রথম অংশের বর্ণনাতে। লেখক শুরু করছেন, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, মানে দপ্তর। যেখানে তিনি কাজ করেন ব্যক্তিগত জীবনে, তিনি যে পেশায় যুক্ত, তা একটা লেখালেখির আপিস, দপ্তর। সবাই লেখক হলেও লেখকের হাতে ছাড়া কারুর হাতে কলম নেই। শ্রীকান্তের হাতে ছাড়া আর কারুর হাতে কলম নেই। সবার সামনে একটা করে চৌকা আয়নার মতো, সেই দিকে তাকিয়েছি সবাই। নিচে একটা কিবোর্ড, বুঝতেই পারছো তোমরা কম্পিউটারের কথা বলছি। তিনি যে কলমে লেখেন সেটাকে অন্যেরা ভালোবেসে সেটা ছাপার জন্য প্রস্তুত করে দেন কম্পিউটারে, কিন্তু তিনি নিজে কলমে না লিখে সুখ পান। বলছেন তিনি লেখালেখির আপিস লেখকের কারখানা। প্রথম তোমরা যখন প্রবন্ধটা শুরুতে পড়বে এইসব শব্দগুলো আছে দেখো। অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস, অফিস, লেখকের কারখানা। এই কথা বলতে গিয়েই তিনি একটা খুব সুন্দর প্রবাদের উল্লেখ করেছেন। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মানে সবাই আছে, সবাই লেখক, সবাই নিজেকে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু
কারণ কালিও নেই, কলম নেই। কি সুন্দর একটা এই যে বর্ণনা, এর মধ্যে সরসতা পাঠকের মনকে হৃদয়গ্রাহী করে তোলে। প্রসঙ্গক্রমে তুলে আনেন তার শৈশবের অজপাড়া গাঁয়ের যে অভিজ্ঞতা, সেখানে তিনি কিভাবে কালি তৈরি করতেন, কলম বানাতেন, তার অভিজ্ঞতা। কলম তৈরি করতেন কি দিয়ে? রোগা বাঁশের কঞ্চি। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কি না, মুখটা চিরে দিতে হবে। শুধু সুচলো হলে হবে না, মুখটাকে শুধু সুচলো করলে হবে না। কি করতে হবে না, মুখটা একটু চিরে দেওয়া চাই, তবে নাকি কালি চুইয়ে পড়বে না। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, তবেই কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে না, লেখার পাতে। পাতে মানে পত্রে। পত্রটা কি দিয়ে? কলা পাতা। কলা পাতাকে কেটে কাগজের মতো সাইজ করে নিতেন হোম টাস্ক করবার জন্য। বলছেন যে কলা পাতা কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছেড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। ছেড়ে দিতেন কেন না, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। আমরা ক অক্ষর গোমাংস শব্দটা ব্যবহার করি প্রবচন। লেখক বলছেন অক্ষর জ্ঞানহীন লোকে বলে, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। মানে যে লোক অক্ষর জ্ঞানহীন তার কাছে এই অক্ষরগুলো গোমাংস স্বরূপ, সেটা সে ভক্ষণ করতে পারে। আরো বলছেন গরুকেও অক্ষর খাওয়ানো নাকি পাপ, তাই ফেলে দিলে গরু খাবে। তারা কি করতেন? পুকুরে ফেলে দিয়ে আসতেন। ওই ছেঁড়া শিক্ষক মহাশয়ের ছেঁড়া পাতাগুলোকে তারা পুকুরে ফেলে দিয়ে আসতেন। আছে তার ব্যক্তিগত জীবনে শৈশবে কালি তৈরি করার অভিজ্ঞতা। বর্ণনা করেছেন শৈশবে নিজেদের কিভাবে কালি তৈরি করার পদ্ধতি আয়ত্ত করতে হতো। বড়দের শেখানো একটা ছড়া, কি বলতেন তারা? তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। বলছেন তিল, চেনো তোমরা ছোট ছোট কালো কালো ত্রিফলা, এই যে হরিতকি, শিমুল ছাল ছাগলের দুগ্ধের সঙ্গে মিশিয়ে লৌহ পাত্রে লোহায় ঘষে ঘষে যে কালিটা প্রস্তুত হতো, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মানে পাতা ছেড়ে যাবে, কালিটা ছাড়বে না, মুছবে না। কিন্তু এই যে বড়দের বলে দেওয়া আয়োজন, এটা হয়তো ছোটদের পক্ষে সবসময় করা সহজ হয়ে উঠতো না। তাই কি করতো তারা?
কড়াইয়ের তলায়, কাঠের উনুনে কড়াই যে বসতো তার তলায় কালি পড়তো, সেই কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে। তোমরা বর্ণনা করলে একদম এইভাবেই হুবহু আছে। ভালো করে কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, কিন্তু এত আয়োজন ছোটদের পক্ষে করা সম্ভব ছিল না। তাই কড়ার নিচের কালিকে লাউ পাতা দিয়ে ঘষে কি করতো না পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে। যারা একটু ভালো তৈরি করতে পারতো, দক্ষ, তারা ওই কালো জলে হরিতকি ঘষত কালিটাকে আরো মজবুত করার জন্য, স্থায়ী করার জন্য। আবার কেউ কেউ ওই দক্ষ যারা, তারা কেউ কেউ মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাত। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা গনগনে আগুনে ধরে লাল হয়ে গেলে সেই টকটকে লাল খুন্তিটা ওই জলে ছেঁকা দেওয়া হতো, টকটক করে টকবক করে ফুটতো, জল টকবক করে ফুটতো। তারপর খুন্তিটা তুলে নেওয়া হলো, যে জলটা তাকে তার ভেতরে ওই যে আতপ চালের গুঁড়ো ফুড়ো আছে সেটাকে একটা ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢাললে কালি প্রস্তুত। রাখবে কোথায়? এই যে দোয়াত বললাম, দোয়াত মানে মাটির দোয়াত। এই যে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। আর এই যে শৈশব, স্মৃতির শৈশব, তাকে লেখক বলবেন কি করে? এত বছর পরে সেই কলম ছাড়া, কলম যখন হাত ছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এই কষ্ট নিয়ে তার লেখা প্রবন্ধ তিনি সূত্রপাত করলেন। এটা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। এরপরে তিনি কলমের উদ্ভব, কলম কিংবা কালির উদ্ভব, বিকাশ বা তার ব্যবহার, এইসব বিষয় নিয়ে পরবর্তী প্রবন্ধের অংশে, পরবর্তী অংশে এই সমস্ত বর্ণনা করেছেন। দেখো তারপরে শুরু হচ্ছে, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, বুঝতে পারছো যে ইতিহাস চর্চা করতে চাইছেন তিনি। যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, কিংবা আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। অর্থাৎ বিভিন্ন দেশে কলমের যে বিভিন্ন রকম প্রচলন ছিল, সেই কথাগুলি আস্তে আস্তে তিনি ব্যক্ত করবেন। আমরা পরের দিন সেই উদ্ভব, বিকাশ, তার যে ব্যবহার, তার ইতিহাসগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো, পড়াশোনাটা চালিয়ে যাও। এইভাবে আমরা আস্তে আস্তে ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাবো যতদিন না স্কুল খুলে।